হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। খাবার টেবিলে অগ্নিজিৎকে বলে যে দেখুন, আপনার মা এই টেবিলে বসে খাবার খাবে, তাহলে আমার এক টেবিলে খাওয়া হবে না কেন? আমিও চাই যে এখানে বসে ঠাম্মি খাবার খাক আমাদের সবার সঙ্গে। ঠাম্মি বসো তো তুমি। মেহেক, তুমি কিন্তু আমার বিরুদ্ধে গিয়ে কথা বলছো। বাপি, তুমি এই কথাটা কি করে বললে? তোমার কথা শুনেই আমি কৃপানের মতো একটা ক্রিমিনালকে বিয়ে করতে চেয়েছিলাম। তোমার কথা মতো মাথা নিচু করে নিজের সমস্ত ভাবনা চিন্তাগুলোকে দূরে ফেলে তোমাকে সাপোর্ট করেছিলাম। তাহলে তুমি কি করে বলছো ঠাম্মি বয়োজ্যেষ্ঠা, তার তো এখানে বসে খাওয়াটা উচিত, কেন তুমি নিষেধ করছো? আমি ওনাকে মা বলে কখনো মানিই না, আর উনি এখানে বসে কেন খাবার খাবে? তাহলে আমার এক টেবিলে খাবার খাওয়া হবে না। আপনার এই উদ্ধত খারাপ ব্যবহার একদিন আপনাকে পস্তাতে হবে অগ্নিজিৎ মুখার্জি। এই মানুষটার কাছে এসে আপনাকে ক্ষমা চাইতে হবে, হাত জোড় করতে হবে, এমনকি নিজের ভুল আপনি বুঝতে পারবেন। সেই দিন কখনো আসবে না। আচ্ছা হয়েছে তো, দাদাকে খাবার খেতে দাও। কেন ওনার ভিভিটা হাই আরও বেশি ওনাকে অস্থির করে তুলছো? তানভি রেগে যায়, বলে বাবা না খেলে আমিও এখানে বসে খাবার খেতে পারবো না। কেন সব কিছুকে জটিল করছিস? মায়ের একদিন এখানে বসে সবার সঙ্গে খাবার খেতে ইচ্ছে হয়েছে, তা না হয় খাক। না, একদিন নয়, প্রতিদিন এখন থেকে ঠাম্মি এই চেয়ারে বসে তার নির্দিষ্ট থাকলেও খাবার খাবেই, কেউ তাকে আটকাতে পারবে না। দেখো গীতা, তুমি বেশি বাড়াবাড়ি করো না কিন্তু, এগুলো আমি মোটেও সহ্য করছি না। আর মা, আপনি কি শুরু করেছেন? পরিবারে অশান্তি না করলেই কি হচ্ছে না? আপনি তো ওই ভাত আর সেদ্ধ তরকারি খাবেন, সেগুলো আপনার জন্য তৈরি করা আছে, আপনার ঘরে দিয়ে আসি, সেখানেই বসে না হয় খাবেন। না ঠাম্মি, কোথাও যাবে না। দেখো গীতা, এরকম করে বড়দের মুখের ওপর কথা বলতে নেই। এখানে এসে তো শিখছি কীরকম করে কথা বলতে হয় হয় না, আপনারা তো শেখাচ্ছেন। আর দেখুন, যেটা দেখব সেটাই তো শিখব। মেজদা, তোমার কি মেরুদণ্ড নেই? মায়ের সঙ্গে এরকম আচরণ করা হচ্ছে, উনি আমাদের মা হন, তুমি কেন কোনো কিছু বলছো না? আর মেজ বৌদি, তুমি ভদ্রভাবে কথা বলো আমার মায়ের সঙ্গে। আমি কি করলাম? যেটা সত্যি সেটাই তো বলেছি না, এরকম করে কিচ্ছু বলবে না তুমি। দেখছো না মা কতটা কষ্ট পেয়েছে? ঠাম্মি, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আর তুমি এখানে বসেই খাবার খাবে, আমি তোমার খাবারটা এনে দিচ্ছি। গীতা সমস্ত খাবার এনে সাজিয়ে দেয়। আজকে যদি এখানে খাবার কেউ নাও খায়, অগ্নিজিৎ মুখার্জিও নয়, তারপরেও এখানে ব্রজবালা দেবী বসে খাবেন। এটা আমার কথা, আজ থেকে এই সিদ্ধান্তই চলবে। তাহলে আমি আর খেতে পারছি না, আমি চলে যাই। আর যাবার আগে বলে দিচ্ছি, তুমি আর সার্থিক দুজনেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। তোমাদের কোনোভাবে এখানে কোনো জায়গা হবে না। আমি তো বলে দিয়েছি স্বস্তিককে, যেভাবেই হোক তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে। এই বাড়িতে থেকে এমনি এমনি তোমরা খাবার খেতে পারবে না। আমার কোনো দায়িত্বের কোনো প্রয়োজন নেই, আমি নিজে একজন লয়ার, আমি নিজে ইনকাম করি, আমার স্বামীর টাকা আমাকে চলতে হবে তার কোনো মানে নেই। আর স্বস্তিকও জানিয়ে দেয় যে সে তার নিজের ভরণ পোষণ এবং বইয়ের সবটার দায়িত্ব নেবে। এই বাড়িতে সে থাকবে না। ঠাম্মি তখন রেগে যায়, বলে এই বাড়িটা কার অগ্নিজিৎ? এটা আমার বাড়ি। আমি যদি এখন তোমাকে বলি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি কোথায় যাবে? নিজের ব্যবস্থা করে নাও, তখন তোমার সম্মান থাকবে? তুমি কার সঙ্গে খারাপ ব্যবহার করছো? আমি যদি এখনই তোমাকে তাড়িয়ে দেই, তোমার মাথার উপর থেকে ছাদ হারিয়ে যাবে। মা, এসব বলবেন না আপনি। কেন? যখন ও ছেলে হয়ে আমাকে অস্বীকার করছে, তখন আমার তো এটা করতেই হবে। আর গীতা এবং স্বস্তিক এই বাড়িতেই থাকবে, ওরা কোথাও যাবে না। ঠাম্মি, এগুলো বলো না। আর অগ্নিজিৎ মুখার্জি, বাড়িতে কালকের দিনটা আমি থাকবো, পরশু দিন আমি ঠিক চলে যাব আমার স্বামীর হাত ধরে, কারণ এইসব আভিজাত্যে আমি অভ্যস্ত নেই। তবে একটা কথা বলে দিচ্ছি, আপনি যে ব্যবহার আচরণটা করলেন এর জন্য আপনাকে পস্তাতে হবে। একদিন আপনি আমাকে এই বাড়িতে হাত ধরে নিয়ে আসবেন এবং নিজে আমার কাছে মাথা নত করবেন। এমনকি ব্রজবালা দেবীর সঙ্গে যে আচরণটা করলেন তার জন্য ক্ষমা চাইবেন। নিজের ইগোটাকে ধরে রাখতে যে অন্যায়গুলো আপনি করছেন তার শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে। অগ্নিজিৎ চলে যায়। গীতা জানিয়ে দেয় যে ঠাম্মি, তুমি খেয়ে নাও। নিজে হাতে ভাত মেখে ঠাম্মির মুখের সামনে তোলে। ঠাম্মি কান্না করে ফেলে। সবাই তার কষ্ট দেখে খুব খারাপ লাগে। সবাই বলে ঠাম্মি খেয়ে নাও না, খেয়ে নাও। তখনই ঠাম্মি খেতে শুরু করে। গীতা নিজে হাতে খাবার তুলে খাইয়ে দেওয়ার বলে, আজ থেকে আপনি এখানে বসে খাবেন। আপনার সম্মান আপনাকে নিজেকেই আদায় করে নিতে হবে। অগ্নিজিৎ মুখার্জি পথভ্রষ্ট হয়ে গেছে, ওনার নিজের মধ্যে উনি নেই, তাই এগুলো উনি বলতে পেরেছেন, কিন্তু আমরা কেউই চাই না এগুলো। ঠাম্মি বলে যে কি ব্যাপার, অগ্নিজিৎ কবে আমাকে মা বলে ডাকবে বলতো? সেই দিন এলো বলে, আপনি চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখলি মেজদা, যে কাজটা ছেলে হিসেবে আমাদের করা উচিত ছিল, মায়ের হাতে অন্ন তুলে দেওয়া, সেটা গীতা আজকে করে দেখালো। আর অগ্নিজিৎ মুখার্জি নাকি গিনি এই বাড়িতে এসেছে এই ব্রজবালা মুখার্জির জন্য।
এমনকি গীতাও এসেছে, তাই তাকে দেখতে পারে না, ঘেন্না করে, কিন্তু এই মানুষটাকে একদিন তাকে ভালোবাসতে হবে। পদ্মর গায়ে হলুদের অনুষ্ঠান, সে কোনোভাবেই রাজি হচ্ছে না। বলে যে কেন জোর করে অনুষ্ঠান করাচ্ছ, কি মতলব এটেছো তোমরা, বলবে আমাকে? এখানে আমাকে জোর জবরদস্তি করে আমার বিয়ে হচ্ছে না যে তোমরা আমাকে এরকম করে সাজিয়েছো। দেখো, যাই কিছু ঘটে যাক, আমি কিন্তু এই বিয়েটা করব না। তখনই পালিয়ে যেতে লাগে। সামনে থেকে চলে আসে ভজন এবং কিরণকান্তি ব্যানার্জি। তারা বলে, কি পদ্ম, কোথায় পালাচ্ছিস বল? তোকে না আটকালে আমরা কোনোভাবে অগ্নিজিৎ মুখার্জিকে এখানে আনতে পারবো না। ওই মানুষটাকে শেষ করে দিব আমি। কারণ আমাদের পলিটিক্যাল কেরিয়ারে একটা জিনিস আছে, যে প্রয়োজন তাকে আমরা বাঁচিয়ে রাখি, তার সঙ্গে ভালো ব্যবহার আচরণ করি, আর যাকে প্রয়োজন নেই তাকে সোজা গুলি করে কোথায় যে ফেলে দেই তার দেহটাও কেউ খুঁজে পায় না। তুই নিশ্চয়ই সেটা চাস না? আমাকে মেরে ফেলুন, এরকম অত্যাচার আমার আর ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যেতে চাই। সেটা তো যাবি, কিন্তু এখন নয়। আগে পদ্ম, তোর গায়ে হলুদের ছবি গীতাকে পাঠাতে হবে, তারপরে ওই মেয়েটা সন্দেহ করছে, ওকে তো দেখাতে হবে, বোঝাতে হবে যে আসলে তোর গায়ে হলুদ হচ্ছে। আপনি আর রূপা দেবী, আপনারা দুজনে মিলে পদ্মর গায়ে হলুদ করান। পদ্মকে নিয়ে যাওয়া হয়, গায়ে হলুদ মাখানো হচ্ছে, কিন্তু পদ্ম কোনোভাবে রাজি নয়। বলে যে এসব কিন্তু আমি সহ্য করে নেব না। বন্দুক তাক করা হয় পদ্মর দিকে। বলা হয়, কী ব্যাপার, একদম শেষ করে দেবো, দাও শেষ করে আমাকে। আমি আর এরকম অত্যাচারে থাকতে চাই না। আমি কোনো কিছুর বিনিময়ে উকিল দিদি এবং আমার বড়বাবুকে বিপদে পড়তে দেবো না, তাই নাকি? সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তোকে এই হলুদের অনুষ্ঠানে রাজি থাকতেই হবে। এরপরে জোর করে হলুদে মাখানো হয় পদ্মকে, সেগুলোর ভিডিও ধারণ করে এবং তারপরে সেগুলো গীতার ফোনে ভিডিও, ছবি সবটা পাঠিয়ে দেওয়া হয়। আর পদ্মর ফোনটা কবজায় করে নিয়েছে ভজন। একবার শুধু অগ্নিজিৎ মুখার্জি এখানে এলেই তার খেলা শেষ করে দেবে ভজন, আর সমস্ত দায় গীতার ঘাড়ে চাপিয়ে নানাভাবে এই জিনিসটাকে পলিটিক্যালভাবে এগিয়ে নিয়ে যাবে। গীতার ফোনে একটা এসএমএস আসে, আর সেটার শব্দ শুনে গীতা দেখতে পারে যে আরে, সত্যি পদ্মর কি গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে? এই তো ছবিগুলো পাঠিয়েছে, কি হয়েছে? এই দেখো না, পদ্মর গায়ে হলুদ। কি বলছো কি? মেয়েটা একবারও আমাদের জানালো না। আমি বুঝতে পারছি না কি ঘটছে, তবে আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে কাকাই। ছোট এবং মেজো কাকিয়া এসে দেখতে পারে এই সব কিছু। এই মেয়েটার জন্য কতই না অগ্নিজিৎ মুখার্জির পরিবারের ভিত নড়ে গিয়েছিল, নানাভাবে মানুষজন কথা উঠিয়েছিল, এই পরিবারকে ধুয়ে দিয়েছিল, কলঙ্কিত করেছিল। আজকে এই মেয়ে বিয়ে করছে, আমাদের কাউকে তো বললো না। তখনই পরিবারের বাকিরা চলে আসে, বলে দেখো, ওর কি সামর্থ্য আছে আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবে? তাই খাওয়াতে পারেনি। আর যাই কিছু ঘটে যাক না কেন, পদ্মর বিয়ে করছে শুনেই ভালো লাগলো। পদ্মর জীবনে তো কম কিছু ঘটে যায়নি। অগ্নিজিৎ মুখার্জি এসে বলে, কি ব্যাপার, তোমরা সবাই মিলে কি দেখছো? পদ্মর হলুদের ছবি ভিডিও পাঠিয়েছে, সেগুলো দেখা নিয়েই সবাই ব্যস্ত। মেয়েটা দেখুন কেমন স্বার্থপর, একবারের জন্য পরিবারে কাউকে বললো না। তখনই একটা এসএমএস চলে আসে যে, বড়বাবু, আমি যদি আপনার মনে আঘাত করে থাকি আপনি আমাকে ক্ষমা করবেন, আর আমাকে কোনোভাবেই এই হলুদের অনুষ্ঠান এবং বিয়েতে আপনি আসবেন, তাহলে বুঝবো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। আপনার বাড়িতে বহু বছর কাজ করেছি, আপনার আশীর্বাদ ছাড়া আমার বিয়েটা অসম্পূর্ণই থেকে যাবে। এগুলো শুনে অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে যায়, বলে আমাকে যেতে হবে না? আপনি যাবেন না মানে? ওখানে আপনার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে, আপনার বিপদ হতে পারে। তানভি এসে বলে, দেখো, সব কিছুতে তুমি নিজের লয়ারি মাথা খাটাবে না। এটা এমনি স্বাভাবিক একটা বিষয় হতে পারে না, কারণ আমি যতদূর বুঝছি এখানে কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন নেই, তার মানে ওরা কিছু একটা পরিকল্পনা করছে। আমি চাই না আপনি ওখানে গিয়ে বিপদে পড়ুন। দাদা, আপনি যাবেন না। পরিবারের সবাই নিষেধ করে, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি গীতার সঙ্গে যেহেতু শত্রুতা, তাই গীতা যা বলবে তার উল্টোটা করবে। গীতা পরিকল্পনা করছে যে কি করবে সে, কিভাবে অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাবে, কারণ এখানে কোনো কিছু একটা গন্ডগোল তো রয়েছে। ওদিকে পদ্ম যখন জানতে পারে গীতাকে এই ছবিগুলো পাঠানো হবে, গীতা যে বলেছে হলুদের ছবি, বিয়ের সাজের ছবি দেখার পরেই তারা আসবে, আর সেগুলোর জন্য নানাভাবে অনেক কিছু ফাঁদ পেতে রেখেছে। আর পরিবারের অগ্নিজিৎ সবাই বলছে যে পদ্ম এরকম করে বিয়ে করবে, একটাবারও কাউকে বললো না, এখন ফোন করে জানাচ্ছে। কি হচ্ছে ঘটনা, কেউ কোনো কিছু বুঝে উঠতে পারছে না। ওদিকে পদ্মকে কিন্তু কিডন্যাপ করে নিয়েছে, ওকেই গুটি বানিয়ে নানাভাবে গীতায় অগ্নিজিতের ওপর এবার প্রতিশোধ নিতে পরায়ণ হয়েছে কৃপানের বাবা। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? পদ্মকে বন্দুকের নলে গায়ে হলুদের ভিডিও গীতাকে পাঠালে অগ্নিজিৎ যেতে রাজি হলো। গীতা কোথাও একটা ফাঁকফুকুরের গন্ধ পাচ্ছে, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কোনোভাবেই সেটা মেনে নিতে পারছে না। তানভি এমনকি পরিবারের বাকিরাও নানাভাবে গীতাকে ভুল প্রমাণিত করতে চাইছে, কিন্তু গীতার সিক্স সেন্স বলছে এখানে কোনো একটা ঝামেলা তো রয়েছে। কৃপানের বাবা অগ্নিজিতের ওপর প্রতিশোধ নিতে এগুলো করেনি তো, তাই অগ্নিজিৎকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে গীতা।
অগ্নিজিৎ গীতা স্বস্তিককে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, কিন্তু যখনই গীতা অগ্নিজিতের প্রাণ বাঁচাবে, রক্ষা করবে, তারপরে কি সত্যি গীতা এবং স্বস্তিককে মন থেকে কাছে টেনে নেবে? এবং নিজের মা, যার সঙ্গে এত বছর ধরে কথা বলে না, সেই মায়ের সঙ্গে সম্পর্কটাকে স্বীকার করে নেবে অগ্নিজিৎ? ওদিকে পদ্ম খুব ভয়ে ভয়ে আছে যে কোনোভাবেই পরিবারের বাকিদের কোনো সমস্যা যেন না হয়, কোনো অসুবিধায় যেন তাদের পড়তে না হয়। কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।